নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই এই এপিসোডে সকলকে জানাই খুশির ঈদের অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। এই এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি রাজ্য রাজনীতিতে খুব বেশি তাৎপর্য হয়তো আগামী দিনে রাখতে পারে। আমরা সকলেই জানি যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের যে ইস্তাহার প্রকাশ করেন সেই দিনই তিনি জানিয়েছিলেন যে ঈদের পর থেকে তিনি তার প্রচার কর্মসূচি এই আগামী ইলেকশনের জন্য শুরু করবেন। কিন্তু আজ আমরা ঠিক কি দেখলাম? প্রত্যেকবারের মতোই কলকাতার রেড রোডে যে ঐতিহ্যবাহী ঈদের নামাজ হয় সেখানে মুখ্যমন্ত্রী আজও গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যা যা কিছু বলেছিলেন তা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আপনাদেরকে স্মরণ করাই যে অনেক আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা কথা খুব চালু হয়, সেটা কোট আনকোট, সে কথাটার নাম হচ্ছে সাম্প্রদায়িক দল। এই প্রসঙ্গে আসব, তার আগে আপনাদের একটু পিছন দিকটা মনে করতে বলি। এই 2011 আগের অংশটা একটু যদি আমরা ভাবি, ভেবে দেখবার সেটা খুব বেশি তাৎপর্যের, বিশেষত আজকের এই ঈদের দিনেও সেটা আরো বেশি করে হয়তো অনেক হিন্দু এবং অনেক মুসলিম যারা ভাই বোন আছেন তাদের মনে পড়ে যাবে। সেটা হচ্ছে এই 2011 আগের এই ঈদের পরিবেশ কেমন ছিল। এই 2011 আগের দুর্গাপুজোর বিসর্জন বলুন বা অন্যান্য যা কিছু অনুষ্ঠান বলুন, সেগুলো কেমন ছিল। মানে আমার তো নিজের পার্সোনালি মনে করি প্রচুর সংখ্যালঘু বন্ধু, যদিও তখন ওইভাবে কোনো বন্ধুকে যে বলতে হবে যে সে সংখ্যালঘু বন্ধু এরকম ভাবে কখনো ভাবিনি, বা সে আমাকে ভেবেছে বা আমাদেরকে ভেবেছে সংখ্যা গুরু বন্ধু, এরকম ভাবে কখনো ভাবনা চিন্তার জায়গাটা তৈরি হয়নি। এই ঈদে অনেকে মিলে সিনেমা দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া, এ সমস্ত সবকিছুই হতো। তেমনি দুর্গাপুজোতেও এই কলকাতার রাস্তায় রাত্রির বেলা ঠাকুর দেখতে বেরোনোর সময় প্রচুর সংখ্যালঘু, এখন যাদেরকে সংখ্যালঘু বলে ওই কোট আনকোট বলা হয়, তখন বন্ধুত্বটাই ছিল আসল কথা, একজন আরেকজনের বন্ধু। কি নাম, কি জাত, এগুলো অনেকটাই দূরে থাকতো ব্যাপারটা। কিন্তু এই 2011 পর থেকে আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, এই জায়গার মাঝখানের অংশটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর বিতর্ক করতে পারবেন, আমার এই কথার অনেক সমালোচনাও করতে পারবেন, কিন্তু বাস্তবটাকে কি অস্বীকার করতে পারবেন কেউ? যে রাজ্যের পুরো যে এই যে ইলেকশন, ভোট বা রাজনীতি, সেটা প্রায় দুভাগে ভাগ হয়ে গেছে। একটি হিন্দু, একটি মুসলিম, এই যে স্তরটা এরকম ভাবে ভাগ হয়ে গেছে, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? প্রথম অংশটা এই এতটা বলে ভাবছেন যে আমি নেক্সট কি বলতে চাইছি। আসল কথাটা হচ্ছে এই, প্রচুর সংখ্যালঘু আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছেন দীর্ঘদিন ধরে, তাদের সঙ্গেও এর আগের বছরগুলোতেও আলোচনা করেছি, এবছরও আলোচনা করলাম। তাদের মধ্যে অনেকে ধর্মপ্রাণ মুসলিম আছেন। দেখুন, আমি তো আর মুসলিম নই, আমি একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু তাদের ধর্মের কি কি বিষয় আছে, কিরকম কি নিয়ম কানুন, এ সমস্ত সম্পর্কে প্রচুর আলোচনা শুনেছি, জেনেছি, টুকটাক পড়েওছি। তাতে করে সংখ্যালঘু এই বন্ধু বান্ধব, জ্ঞানী মানুষ, তাদের কাছ থেকে জেনেছি যে এই যে ঈদের নামাজটি হয় রেড রোডে, এখানে এই জায়গাটা কি মানে
আদৌ মুখ্যমন্ত্রী যেতে পারেন? প্রথম কথা, সর্বধর্ম সমন্বয় যদি দেখাতেও হয়, হিন্দু হিন্দুর মন্দিরে উপাসনা করুক, মুসলিম মুসলিমের মসজিদে উপাসনা করুক, খ্রিস্টান খ্রিস্টানের গির্জায় উপাসনা করুক। এ তো আমরা ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি যে উপাসনালয়, এই নিয়ে আমাদের রচনাও লিখতে হয়েছে। কিন্তু একটি বিশেষ কোনো ধর্মের উপাসনার ক্ষেত্রে সেখানটাতে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত, এটা কিন্তু জানি না। অনেক যারা সংখ্যালঘুরা শুনছেন, যদি এরকম থেকে থাকেন, তারাও আমাদের কমেন্টে জানান সুচিন্তিত মতামত যে ওনার যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত। এটা গেল প্রথম প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ আজকে যেটা, সেটা হচ্ছে আজকে এই পবিত্র ঈদের যে নামাজ, সেই নামাজটার আগে একটি মাসের যে রোজা রাখা বলা হয়, সেই রোজা পালন করে তারপরে ধর্মপ্রাণ মুসলিমরা তারা এই নামাজে অংশগ্রহণ করেন এবং সব শেষে সেটা একটা খুশির বন্যা ছড়িয়ে যায়, সেটাকে যার জন্য খুশির ঈদও বলা হয়। ওই মঞ্চটা কি? ওই মঞ্চে তো বিভিন্ন রকমের সদ উপদেশ দেওয়া যায় মানুষকে, আমার যেটুকু মনে হয়, বা মুসলিমরা তাদের ধর্মীয় কথাবার্তা বলতেই পারেন। যেমন হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে তারা হিন্দু ধর্মের কথা বলতেই পারেন। কিন্তু ওই মঞ্চটা কি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যা খুশি তাই বলে যাওয়া? ওই মঞ্চটা কি এসআইআর নিয়ে যা খুশি বলে যাওয়া? এইগুলো, ওই মঞ্চটা কি এনআরসি নিয়ে কথা বলবার জায়গা? মোট কথা, আমি এর চেয়ে বেশি বলছি না আজকে, যে কারণ বলে বলে প্রত্যেকটা এপিসোডে বিরক্ত লাগে শেষে। কিন্তু আমার বক্তব্য যে এই ঈদের নামাজে, পবিত্র ঈদের নামাজে, সেটা যে জায়গাতেই হোক না কেন, কোনো একটি মসজিদ পাড়ার মসজিদে হোক, আর সেটা রেড রোডেই হোক, সেখানটা কি রাজনীতির মঞ্চ? তাহলে যে মানুষটি বললেন যে আমি ঈদের পরে প্রচার শুরু করব, আমাদের মনে হয়েছে যে উনি তো প্রচার আজকে শুরু করলেন এবং আজকে ওই মঞ্চটাকে বিশেষভাবে বেছে নিয়েছিলেন রাজনৈতিক প্রচারের জন্য, যাদের তিনি নিজে অতীতে বহুবার ভোট ব্যাংক বলে ঘোষণা করেছেন। তাদের সেই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার আপ্রাণ প্রয়াস, এবং অন্যান্যবার অতটা যেটা দেখা যায় না, এবার তিনি ওই নামাজের পরেও বেশ কিছু মসজিদে ভিজিট করলেন, সে করতেই পারেন। কিন্তু আমার এই যে রাজনৈতিক বক্তব্য, সংখ্যালঘু মুসলিমরা এই এক মাস রোজার পরে একটা খুশির ঈদের নামাজে এইটা শোনার জন্য কি অপেক্ষা করছিলেন? আচ্ছা, অতীতে কখনো, এই 2011 সালের আগে অতীতে কখনো কি অনেক সময় এরকম পড়েছে, দুর্গাপুজো আর এই কি বলে এটাকে, রোজার মাস, যেটা এটা একই সঙ্গে পড়েছে, একই সঙ্গে ঈদ এবং দুর্গাপুজোর টাইমিং অনেক আগে অনেকবার পড়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি তো কোনোদিন। তাহলে সাম্প্রদায়িকটা ঠিক কে? একটি নির্দিষ্ট সম্প্রদায়কে যে কি বলবো, পক্ষপাত দেখায়, সেই তো সাম্প্রদায়িক। তাহলে এই বিভেদটা কে তৈরি করলো এই রাজ্যে? এবং এই বিভেদ তৈরি করে আদপে এই সংখ্যালঘু ভাই বোনেদের আদপে কোনো উন্নতি কি তিনি করেছেন? তিনি কি এটা অস্বীকার করতে পারেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তিনি যে মিথ্যা আন্দোলন করে এই সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিলেন, এবং দিনের পর দিন রাজ্যে এই ওয়াকফ বিলটাকে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে প্রয়োগটা, যে পোর্টালটা, সেটা অন করতে দেননি,
এবং ডিসেম্বর মাসের শেষ দিকে যখন মাত্র 5 দিন সময়সীমা বাকি তার রেজিস্ট্রেশন প্রসেসের, তখন সেইটা আচমকা অন করা হয় এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সেটা তার জায়গায় অন্য কেউও করতে পারতো, কিন্তু যেহেতু তিনি করেছেন তার নামটাই বলছি, তিনি সেইটা বিশেষ রিকোয়েস্ট করে তার সময়সীমাটা বাড়িয়েছিল। এই প্রতারণা কেন? এই যে সিএএ আজকে সংখ্যালঘুরা দেখতেই পাচ্ছেন, আজকে এই সিএএ এটাই নাকি এনআরসি বলে স্টেজের ওপর দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি এইটুকু যে বললাম, এইটুকু বলতেও আমার রুচিতে লাগলো। এত উৎকট তার মানে ভাবভঙ্গি এবং প্রকাশভঙ্গি, এবং তার পাশে কিছু স্তাবক কবি, এবং আমি এখন সতর্কভাবে বলি বেশ কিছু বুদ্ধিজীবী, তারা দাঁড়িয়ে ওই একই স্লোগান, ওই কুৎসিত স্লোগানটা করেছিলেন, এবং তার ফল হয়েছিল মারাত্মক। চতুর্দিকে বিভিন্ন জায়গাতে বিপুল অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়ে গেছিল এবং প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। না সংখ্যালঘু ভাই বোনেরা, এই মুখ্যমন্ত্রী কিন্তু অ্যারেস্ট হননি তার জন্যে, এই মুখ্যমন্ত্রীর এগেনস্টে কিন্তু কোনো মামলা হয়নি তার জন্য। এই সংখ্যালঘু প্রচুর ভাই বোনেদের বিরুদ্ধে ওই সরকারি সম্পত্তি নষ্ট করবার কারণে প্রচুর রকম হ্যারাসমেন্ট হয়েছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে এবং এখনো চলছে। এই দলটি এই ধরনের যে সংখ্যালঘু তোষণ করবার ফলে আমি আজকে এই ঈদের দিনে সংখ্যালঘু সমস্ত বন্ধু বান্ধব ভাই বোনেদের কাছে জানতে চাইছি, পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু আইপিএস বেরিয়েছে, পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু আইএএস বেরিয়েছে? 15টা বছর সময়, প্রচুর সময়, কিন্তু অনেকটা বড় সময়। কত সংখ্যক ডাক্তার বেরিয়েছে সংখ্যালঘু, কত সংখ্যক লয়ার বেরিয়েছেন সংখ্যালঘু, বিচারপতি হয়েছে কোন সংখ্যালঘু, কত সংখ্যক সংখ্যালঘু মানে সমাজের যে সমস্ত কি বলবো নীতি নির্ধারণ ক্ষেত্র যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এসেছে, মানে চাকুরি ক্ষেত্রে। কত সংখ্যক সংখ্যালঘু সরকারি চাকরি করে এখন এই মুহূর্তে? উত্তর আমি দেব না, কমেন্টে আপনারা জানান কত পার্সেন্ট সংখ্যালঘু পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করে। তার ফল পাশাপাশি যদি আপনি দেখেন, পাশাপাশি ওনার কেন্দ্রে শুভেন্দু অধিকারী গত 3 দিন যাবত যে যাকে বলা হয় মানে ঢাকঢোল পিটিয়ে যে প্রচারটা করছেন, সেই প্রচারের জায়গায় আজকে তিনি প্রচুর মানে অংশে পিছিয়ে এসআইআর নিয়ে যা যা কিছু স্টেপ তিনি করেছেন এবং সংখ্যালঘুদের বুঝিয়েছেন, তিনি একটাও ঠিক কথা প্রথমত বলেননি, দ্বিতীয় কথা যে কটা স্টেপ নিয়েছেন সব কটা স্টেপ সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। এবং এই সংখ্যালঘুরা আমাদের কাছে যেটুকু সূত্রের খবর, এই ঈদের দিনের জন্য কিন্তু বহু জায়গায় বহু সংখ্যালঘু ভাই বোন তারা অপেক্ষা করছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে, সেই প্রার্থী তালিকা নিয়ে যে চরম বিক্ষোভ সেগুলো ফুটে ফুটে বেরোচ্ছে, সেটা যেমন আছে তেমনি এমন প্রচুর আসন আছে, প্রায় 109 থেকে 10খানা আসন আছে যেখানে কিনা সংখ্যালঘু ভোট ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এবং সংখ্যালঘুদের একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, কোচবিহার থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত এই সংখ্যালঘু ভোট কিন্তু একটা বিপুল অংশের ধস হিসেবে নিজেদের একত্রিত করছে। সেটা বিভিন্ন রকম ভাবে, সেটা এর আগের এপিসোডগুলোতেও বলেছি। নওশাদ সিদ্দিকীর একটা নিজস্ব সংগঠন ধীরে ধীরে গড়ে উঠেছে, সেটা মূলত দক্ষিণবঙ্গ কেন্দ্রিক।
তৎপরবর্তীতে কিন্তু সেটা আর দক্ষিণবঙ্গ কেন্দ্রিক না থেকে মালদা, মুর্শিদাবাদ সে সমস্ত দিকেও অনেকটা অংশে ছড়িয়েছে। তেমনি সেটাকে ঠিক বলুন, ভুল বলুন, যাই বলুন, কিন্তু মুসলিম মানুষদের কাছে, সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম মানুষদের কাছে হয়তো কোনো রকম একটা সেন্টিমেন্টাল জায়গা তাদের আছে, যেটা এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যু তোলা এবং সেটাতে তার এগিয়ে চলা, এই সামগ্রিকভাবে মুসলিম ভোট কিন্তু একটা জায়গায় কনসলিডেট করছে বলে আমাদের কাছে গ্রামান্তর থেকে সূত্রের মারফত খবর। তাহলে যেটির ওপর ভরসা করে এতদিনের এত কিছু, সেই ধসটা কিন্তু এবার সম্ভবত নামতে চলেছে। আর শেষ কথা যেটা বলছি, সেটা কোন সংস্থার নাম নিচ্ছি না, আপনারা বুঝে নেবেন। কোন একটি নির্দিষ্ট সংস্থা যদি সার্ভে চালিয়ে রিপোর্ট তুলে আনে, সেই রিপোর্ট একটা তার গুরুত্ব থাকতে পারে, কিন্তু সেই রিপোর্ট এই এসআইআর এর ফলবশত, সার্ভে রিপোর্ট তো সংখ্যার উপর ভিত্তি করে হয় মূলত, আর কিছুটা এলাকার মনস্তত্ত্বও থাকে, কিন্তু সেই রিপোর্টটা সঠিক হবে কি করে যখন এসআইআর এ অসংখ্য নাম প্রচুর পরিমাণে সেখান থেকে বাদ যাবে। ধরা যাক কোনো একটি এলাকায় যদি 1000 মানুষের সার্ভে ওঠে এবং সার্ভে রিপোর্টটা তুলে আনার পরে দেখা যায় সেই একই জায়গাতে ওই 1000-1000-এর মধ্যে থেকে 300 নাম বাদ চলে গেছে, তাহলে ওই সার্ভে রিপোর্ট কি করে ঠিক হয়? আগামী 23 তারিখে এই এসআইআর এর আবার লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে বলে খবর, এবং ওই 23 তারিখের লিস্টের দিকে আমরা তাকিয়ে থাকবো যে কি হয়। কিন্তু চারপাশে যে তৃণমূল কংগ্রেসের যে মূল প্রচারের যন্ত্রটা, সেই যন্ত্রটা যে আস্তে আস্তে বিকল না স্তব্ধ হয়ে যেতে চলেছে, সেটা কিন্তু পরিষ্কার। আর সংখ্যালঘু ভাইদের বোনেদের আবার ঈদের শুভেচ্ছা জানাই এবং ভাবতে বলি যে তাদের সামগ্রিক উন্নতিতে এই দলটি ঠিক কোন কাজে লেগেছে। আজকের এপিসোডে এই পর্যন্ত। সামনের এপিসোডগুলোতে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আরো সূত্র মারফত এবং যে সমস্ত খবরাখবরগুলো আছে, আগামী 2-1 দিনের মধ্যে থেকে আমরা সারা দিনব্যাপী শর্ট নিউজেরও পদ্ধতি চালু করছি, সেদিকেও আপনারা নজর রাখুন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। নমস্কার।